This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের অন্তত 48 ঘন্টা আগে খুন হন সুমিতা ঘোষ। উল্লেখ, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নিহত শরীরে একাধিক আঘাতের চিহ্ন। খুনের পর গোড়ালির নিচের অংশ থেকে পা কেটে ফেলা হয়। মৃতদেহের সঙ্গে গুড়াপ কাটায় মা এবং মেয়ে। অনুমান তদন্তকারীদের, মধ্যমগ্রামে যে বাড়িতে মা ও মেয়ে ভাড়া থাকে সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক। মধ্যমগ্রামে খুন করে ব্যাগবন্দি দেহ প্রথমে ভ্যানে চাপিয়ে দোলতলা মোড়ে নিয়ে যায় মা মেয়ে। সেখান থেকে 17 কিলোমিটার উজিয়ে কলকাতার গঙ্গার ঘাটে পৌঁছয় দুজন। দোলতলার কাছেই নোয়াই খাল ছিল, পানিহাটির গঙ্গাও ছিল। সব ছেড়ে দেহ লোপাটের জন্য কলকাতার গঙ্গার ঘাটি কেন? কলকাতা কি তাহলে অপরাধীদের সেফ হেভেন? মধ্যমগ্রামে খুন, কুমারটুলিতে দেহ। জেলায় মেরে দেহ লোপাট করতে কলকাতায়। মহানগর কি এখন অপরাধীদের কাছে এতটাই নিরাপদ? বিরোধীদের কাঠগড়ায় পুলিশ প্রশাসন। ওটা কলকাতা মতো শহরে, যেখানটা গোটা শহরটা যেখানটায় সিসিটিভিতে ঘেরা, যে শহরের আনাচে কানাচে সমস্ত পুলিশের নেটওয়ার্ক রয়েছে, সেইখানে যদি এই ঘটনা ঘটে, দেহ লোপাট হয়ে যাচ্ছে ট্রলি ব্যাগে, তাও আবার, তাহলে বাংলায় কি হচ্ছে সেটা ভেবে আমি আতঙ্কিত। পুলিশকে কেউ ভয়ই পাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো মহিলা ঘটিত ঘটনা ঘটছে বা মহিলাদের শ্লীলতাহানি, রেপ, এই ধরনের ঘটনা ঘটছে, হয় টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন। সব কিছু টাকা উনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। ব্যাগে মহিলার দেহ পুড়ে 2 মহিলার কুমারটুলি ঘাটে চলে আসার ঘটনা উদ্বেগের। মেনে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারও। অকেশনালি আমরা যখন নাকা চেকিং করি, সারপ্রাইজ চেকিং করা হয়, তখন এইগুলো পুরো দেখা হয়। কিন্তু 24 ঘন্টা সবসময় প্রত্যেক গাড়ি চেক করা হয়তো প্র্যাকটিক্যাল পসিবল নেই। এই ঘটনা যেটা হয়েছে, 2 জন মহিলা একটা ডেড বডি নিয়ে এখানে পৌঁছে গেছেন, নিশ্চয়ই ইট ইজ এ কজ অফ ওয়ারি ফর আস অ্যান্ড ডেফিনেটলি উই উইল রিভিউ। মহানগরের সিসিটিভি অপর্যাপ্ত, তাও মেনে নিয়েছেন পুলিশ কমিশনার। নির্ভয়া স্কিমে কিছু কিছু সিসিটিভি যেগুলো লাগানো হচ্ছে, দোজ আর অল ক্রাইম রিলেটেড সিসিটিভিস, কিন্তু ওই সংখ্যাটা আরও বাড়ানো দরকার আছে। ডেফিনেটলি সার্ভেলেন্স বাড়ানো আরও দরকার আছে। সো সিসিটিভিস আর বিং ইনস্টল। সিসিটিভি বাড়ালে কি অপরাধ আটকানো যাবে? প্রশ্ন সিপিএম এর। অবশ্যই স্বীকার করেছেন এবং পুলিশের সংখ্যা কমছে, পুলিশের নিয়োগ নেই, পদ খালি আছে, সিভিক দিয়ে কাজ চালাচ্ছে। সেজন্য দাঁড়িয়ে ক্যামেরা তো আর চোর ধরবে না। ভোটের বুথে তো ইলেকশন কমিশন বলে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, তাতে কি হয়? ওতে সব চিংগাম লাগিয়ে দেয় না, কাগজ ছেড়ে দিয়ে দেয় না, ক্যামেরা অকেজও করে দেয় না। আজ পর্যন্ত ইলেকশন কমিশন কোনো সিসিটিভির ফুটেজ দেখেছে? বিরোধীদের দাবি নস্যাৎ তৃণমূলের। পাগল না মাথা খারাপ? কোন বাড়িতে এক বৃদ্ধার সঙ্গে তার আত্মীয়দের ঝগড়া হয়েছে, সেই আত্মীয়রা এক মা মেয়ে মিলে সেই বৃদ্ধাকে খুন করেছেন, তার সঙ্গে আইন শৃঙ্খলার কি সম্পর্ক? কোন যুগে এই ধরনের পারিবারিক বা এই ধরনের ব্যক্তিগত ইকুয়েশনে খুন যখন হয়নি? কোন যুগে হয়নি? সিপিএম জমানায় ভুরি ভুরি হতো, অন্য রাজ্যে ভুরি ভুরি হচ্ছে। অন্য রাজ্য অন্য আমল দেখালে কি বর্তমান সময়ে অপরাধ কমবে? পাল্টা প্রশ্ন বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় নয়া তথ্য। 3 মাস আগে নিহত সুমিতা ঘোষ দিদির শ্বশুরবাড়ি শিয়ালদার ঠাকুরপাড়ায় এসেছিলেন। 15 দিন আগে তিনি চলে যান, তারপর থেকে কোনো যোগাযোগ ছিল না। সুমিতা ঘোষের জামাইবাবু জানিয়েছেন, এর আগে একাধিকবার অভিযুক্ত ফাল্গুনি এবং আরতি এই বাড়িতে এসেছে। সম্পত্তি নিয়ে সমস্যার জেরে খুন করা হতে পারে বলে মনে করছেন মৃত সুমিতার জামাইবাবু। 15 দিন আগে চলে যাওয়ার সময় নাদানঘাট ও অন্যান্য আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন। তারপর থেকে যোগাযোগ নেই। পুলিশের তরফ থেকে ঘটনার খবর পেয়ে তারা এই কথা জানতে পারেন। আমার শালি আমার বাড়িতে বেড়াতে এসছে, সে কি পরিচয় দেবে?
হ্যাঁ, তারপর এখান থেকে যখন যায় তখন কি বলে যায়? আরও বিভিন্ন জায়গায় বেড়াবে, ওর তার আত্মীয় স্বজন অনেক জায়গায় আছে, ওর নিজেরা স্টাবলিশ, ওর অ্যাডাল্ট, বিবাহিত, যেখানে সেখানে যেতে পারে, ওর নিঃসন্তান, স্বামীর সাথে সম্পর্ক নেই। ঠিক আছে, ওখানে আমি যাব। এর আগেও কি এরকম আপনাদের এখানে যাতায়াত ছিল? অনেকবারই আসে, বছরে একবার আসে, থাকে 2 মাস একবার থাকে। আগের বছরই এসেছিল, আগের বছরই এসেছিল, এই ফেব্রুয়ারিতে ছিল, 1-2 মাস ছিল, তারপর গেছে। কি মনে করছেন আপনাদের কেন হতে পারে? আমার তো এইটা ছাড়া তো কিছু মনে হয় না। মানে কোনো কিছু তাকে হাতির করার চেষ্টা করছে, তার কিছু জবরদস্ত, তার কিছু। আমরা কি করে বুঝবো? এখন কোনো সত্য ছিল না, কেন মেরেছে বৃত্তান্ত এখন নিশ্চয় সেটা তো আপনারা তদন্ত করুন, তদন্ত করে জানুক। সেই করে লেনদেনের টাকা পয়সার ব্যাপারে চাওয়া করেছে, এরমই হবে না, সেটা কি হবে? পরে খবরে নজর রাখবো। গাড়ি ধাওয়া নয়, রেশারেশির কারণে দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রাদের গাড়ি, এমনটাই দাবি পুলিশের। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি নিয়ে। কোথায় জাতীয় সড়কের নিরাপত্তা? ওয়াচ টাওয়ার থাকলেও নেই কোনো নজরদারি, অকেজো সিসি ক্যামেরা, নেই নাকা চেকিং পয়েন্টে পুলিশ কর্মীও। মাঝরাতে পানাগড়ে গাড়ি উল্টে তরুণের মৃত্যু। আর এই ঘটনা 19 নম্বর জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে আরও একবার বড় সড় প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ অবশ্য দাবি করেছে রেশারেশির কারণে দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রাদের গাড়ি। তবে দুটি গাড়ি প্রায় 20 কিলোমিটার ধরে রেশারেশি করলেও জাতীয় সড়কে টহলরত পুলিশের নজরে পড়ল না কেন? তাহলে কি জাতীয় সড়কে কোনো পুলিশে নজরদারি ছিলই না? জাতীয় সড়কের ধারে থাকা ওয়াচ টাওয়ারগুলি বা কি করছিল? এদিকে বর্ধমান আর ঠিক উল্টো দিকে দুর্গাপুর, 19 নম্বর জাতীয় সড়ক। সিসি ক্যামেরা আছে এখানে। আমরা অনেকটা রাস্তা যাওয়ার পরে এখানে সিসি ক্যামেরা দেখতে পেলাম, আর একটা দেখতে পেলাম ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হওয়ার কথা। এখানে কোনো মনিটর নেই, এখান থেকেই নজরদারি চালানো হয়। কেমন নজরদারি চলে সেটাই ছবিটাই বলে দিচ্ছে। এই জাতীয় সড়কেরই পূর্ব বর্ধমানের তেজগঞ্জেও ওয়াচ টাওয়ারের একই দশা। জাতীয় সড়কের উপর নজরদারি রাখতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়কের ধারে বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার করা হয়েছিল। সেরকমই একটি ওয়াচ টাওয়ার বর্ধমানের তেজগঞ্জে যে জাতীয় সড়ক রয়েছে সেখানে ছিল, এবং সেই ওয়াচ টাওয়ারটি এখন সম্পূর্ণরূপে বন্ধ। এখানে সিসি ক্যামেরা লাগানো ছিল এবং যারা পুলিশ কর্মী তারা এখানে থাকতেন, এখান থেকে নজরদারি চালাতেন। এবং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এই ওয়াচ টাওয়ার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে, এবং এর পাশাপাশি কোনো যে নতুন করে ওয়াচ টাওয়ার বসানো হবে সেটাও কিন্তু এখনো হয়। জাতীয় সড়কের কোনো নিরাপত্তা নেই। এখানে কিছু ওয়াচ টাওয়ারও ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, এদিকেও নানা দিক থেকে ওয়াচ টাওয়ার থাকে, কিন্তু এখন আর নেই। আগে পেট্রোলিং হতো, সেই পেট্রোলিংও এখন আমরা দেখতে পাই না। আশা করি এগুলো হওয়া দরকার। আসানসোলের জুবিলি মোড়ে আবার দেখা গেল নাকা চেকিং পয়েন্ট রয়েছে, কিন্তু সেখানে কোনো পুলিশের দেখা নেই। এখানে নাকা চেকিং লেখা, কিন্তু আমরা কোথাও কোনো পুলিশের গাড়ি বা পুলিশ কোথাও কিছু দেখতে পাচ্ছি না। তার পাশেই রয়েছে একটি কিওস্ক, যে কিওস্কে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লেখা রয়েছে। সেখানে ভেতরে একমাত্র সিভিক পুলিশ, একজন মাত্র একটি সিভিক পুলিশ রয়েছে, যে শুধু এই যে ট্রাফিক কন্ট্রোল হচ্ছে অর্থাৎ সিগন্যালিং ব্যবস্থা সেইটুকুই তিনি কন্ট্রোল করছেন। আমার বাঁ দিকে এখানেও লেখা রয়েছে পুলিশ চেক পোস্ট আসানসোল নর্থ ট্রাফিক গার্ড। এই ট্রাফিক গার্ড বা কিওস্কেও দেখা যাচ্ছে এখানে কোনো পুলিশ কর্মী নেই। এরিয়াতে 3টা হাইওয়ে মোবাইল থাকে, তো নাইট সময়ও থাকে, তো সব সময় ওরা ঘুরতে থাকে ন্যাশনাল হাইওয়ের উপরে। একজন অফিসার আর 2জন আর সাপোর্ট স্টাফ থাকে। এটা চলতে থাকছে, অনেকদিন ধরে চলতে থাকে। মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায় সহ যাত্রীদের অভিযোগ, একটি সাদা গাড়ির আরোহীরা তাদের কটূক্তি করেছিলেন, এমনকি তারা নাকি গাড়িতে বসেই মদ খাচ্ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরসভা এলাকা বাদে অন্যত্র জাতীয় বা রাজ্য সড়কের 500 মিটারের মধ্যে মদ বিক্রি নিষিদ্ধ। এই ধরনের এলাকায় মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তারপরেও ছবিটা কি বদলেছে? পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কে ঠিক আমার এই বাঁদিকে যে রাস্তা রয়েছে, এই রাস্তা সোজা চলে যাচ্ছে কলকাতা। ঠিক তার উল্টো দিকে এই রাস্তার ওপারে আমি যদি যাই তাহলে সেই রাস্তা যাচ্ছে দুর্গাপুরের দিকে, এবং ঠিক এই জাতীয় সড়কের ধারে রয়েছে মদের দোকান। এবং কেউ যদি মনে করেন গাড়ি নিয়ে বা কোনো যানবাহন নিয়ে যাতায়াত করতে করতে এখান থেকে মদ কিনবেন, তাহলে অনায়াসেই কিনতে পারেন। ঠিক রাস্তার বাঁদিকে মদের দোকান রয়েছে। 2023 সালে শক্তিগড়ে জাতীয় সড়কে শুটআউটের ঘটনা ঘটে। খুন হন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা। তারপর কেটে গিয়েছে 2 বছর। এখনো 19 নম্বর জাতীয় সড়কের নিরাপত্তার এই ছবিটা আরও একবার পুলিশি নজরদারির প্রশ্নটা প্রকট করল।
জয়ন্ত বিশ্বাস, মনোতোষ পোদ্দার ও চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, ডাউন মুম্বাই মেলের শৌচাগারে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। সূত্রের খবর, হাওড়া স্টেশনে যাত্রীরা নেমে পড়লে পরিষ্কারের জন্য সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় ট্রেনটিকে। সেই সময় ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যা না খুন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।